যতনা কুলুঙ্কা সবাইকে নমস্কার। এই সম্মেলন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য ঐতিহাসিক দিন হবে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চেয়ারম্যান প্রণব সরকার মহোদয়, সেক্রেটারি সুরজিৎ পাল, প্রেসিডেন্ট शेखर भट्टाचार्य जी, देवाशीष भट्टाचार्य, उपस्थित समस्त मीडिया हाउसेर प्रमुख, एडिटर इन चीफ, एडिटर, अन्यान्य सांबादिक बंधुरा, बंधुरा आजकेर जे परिस्थिति सेटा हच्छे कोविड-19 प्रकोप और तार संगे मोकाबला और तार मध्य दिए राज्य इकोनॉमी एक्टिविटी कंटिन्यूअस रखा और निजेर जीवन शैली एवं जीवन चर्चार जन्य निजेके तार मध्य दिए एगिए निये जाओ। राज्य सरकार कोविड मोकाबला এখন ट्रिपल टीते কাজ করছে, 3টি टीते, একটা ট্রেসিং, প্রথমটিতে ট্রেসিং, দ্বিতীয়টিতে টেস্টিং और তৃতীয়টিতে ট্রিটমেন্ট। और এমনিতে जीवी हॉस्पिटले जो हमारे लैब रही है तार मध्य टेस्ट नर्माल और एंटीजेन टेस्ट नतून करे सोसाइटी থেকে নেওয়া 116টা पीएसयू মানে प्राथमिक हेल्थ केयर सेंटर 116 এবং বাকি হসপিটালগুলো নিয়ে প্রায় 150 হসপিটালের মাধ্যমে নমুনা সংগ্রহ করে राज्य सरकार त्रिपुरा समस्त अंचले टेस्टिंग मात्रा बढ़िए दिए। ताछाड़ा बॉर्डर एरियाते जो म्यूनिसिपल कॉर्पोरेशन और काउंसिल जेखाने रयेछे सेखाने बॉर्डर एरिया हाफ किलोमीटर, जेखाने रूरल एरिया सेखाने 1 किलोमीटर सम्पूर्ण लकडाउन आछे, किछु कंटेनमेंट जोन आछे, तार मध्य लकडाउन रयेछे। এই পরিস্থিতিতে राज्य सरकार কাজ করছে और इलेक्ट्रॉनिक्स मीडिया जो चैनल আছে ওনারাও বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ और তার পরিবেশন এবং তার মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে একদিনের प्रेस क्लब सेमिनार और सेमिनार क्या निजेदेर दाय दाबी इलेक्ट्रनिक्स मीडियार वर्तमान भविष्य योजना और प्रथमबार मतो 31 जन के 31टा हाउस के एक्रेडिटेशन कार्ड और तार संगे राज्य सरकार तरफ থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তার মধ্যে নিজেদের ভাগিদারি কিভাবে হতে পারে এই বিষয়গুলো চিন্তন আর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর নিয়মানুবর্তিতা, অ্যাকাউন্টেবিলিটি আর সঙ্গে সঙ্গে विश्वसनीयता
একবার যদি কোনো চ্যানেল কোনো পত্রিকা তার বিশ্বসনীয়তা হারিয়ে যায় তো নেভার তার জীবনে নেভার লিখে রেখে পত্রিকার নাম বা নিউজ চ্যানেলের নাম আর চলবে না। একবার যদি ফের চলে গেছে তো দ্বিতীয়বার ফেরত আসে আমি ভারতবর্ষে দেখিনি আজ পর্যন্ত। স্যাটেলাইট চ্যানেলও দেখি ডুবে গেছে কোনো কারণে। আর কারণ কি হয়? ফেক নিউজ, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তি সত্তা। আর সেই কারণে আমি অনেক দেখেছি যে হঠাৎ করে টিআরপি উঠেছে, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে, তারপর আবার সেই চ্যানেলকে বিক্রি করতে হয়েছে, ওই হাউস আর চালাতে পারছে না। বিক্রি করার পর অন্য নাম, নতুন নাম দিয়ে চ্যানেল খোলা হয়েছে, ওই নামে আর চ্যানেল চলছে। স্যাটেলাইট চ্যানেল, ইন্টারন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, আপনারা সবাই অবগত আছেন এই চ্যানেলগুলি কি কি ছিল আর কোনগুলির অবলুপ্তি হয়েছে। আবার নতুন নাম দিয়ে অন্য কোনো হাউস সেটাকে ক্রয় করে তার শেয়ার নিয়ে অন্য ব্যক্তি শুরু করেছে। ওই ব্যক্তি পর্যন্ত চালাতে পারবে না, ওই ব্যক্তি পর্যন্ত চলবে। এটা ভারতবর্ষ, তাতে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসিতে ব্যক্তিতন্ত্রের কোনো স্থান নেই। সামূহিক নেতৃত্ব, সামূহিক কার্য ও সামূহিক পদ্ধতি এগুলি দীর্ঘকালীন স্থায়িত্ব পায়। বাকিগুলো সাময়িক। যেমন রাজনীতিতে কোন ব্যক্তি যদি মনে করি যে আজকে আমি রাজনীতিতে আসবো, और কালকে এমএলএ হবো, পরশুদিন মুখ্যমন্ত্রী হবো, তরশুদিন আমি প্রধানমন্ত্রী হবো, আর তারপরে রাষ্ট্রপতি হবো, তারপরে দুনিয়ার সর্বপ্রধান ব্যক্তি হবো, ये সম্ভব নেই। মিডিয়া তো যদি কেউ ভাবে যে আমি একদিনে সব পাঠিয়ে দেব, সবকিছু করে নেব, নেই। রাজনীতি আর মিডিয়ার মধ্যে একটা মিল আছে, লং টাইম গেম, ধরে রাখতে হবে, কন্ট্রিবিউশন থাকতে হবে, তবে গিয়ে সাকসেস আসে। আর একবার সাকসেস যদি আসে তাকে সমাপ্ত করা কঠিন হয়ে যায়। আর যদি সাকসেসের সঙ্গে কেউ সংঘাতে যায়, মানে পজিটিভনেস, তার সঙ্গে যদি অন্ধকার, সূর্যের সঙ্গে যদি অন্ধকার যুদ্ধ করতে যায়, তো কতটা সময় সূর্যগ্রহণ হয়, খানিকটা সময় আমরা দেখি যে সূর্যকে ঢেকেছে, কিন্তু সূর্যগ্রহণ এমন দেখিনি কোনোদিন একদম রাত্রে অন্ধকারের মতো হয়ে গেছে। খানিকটা সকাল যেমন হয়, সন্ধ্যা হয়, এমন পর্যন্ত একটা সময় পর্যন্ত হয়, তারপর সূরজ তার আলো দিতে থাকে। সূর্যকে কেউ তার যে সময় চক্র আছে তা থেকে কেউ আটকাতে পারে না। গ্রহণে খানিকটা লাগে, ও সেটাও সূর্যকে সূর্যাস্ত করতে পারে না। মনে হয় যেমন একটু গধূলি লগ্ন হয়েছে, বাস তারপর সূরজ তার প্রকাশ দিয়ে চলে আসে। তো তার জন্য এগুলো লং টাইম প্রসেস, তার জন্য পেশেন্স চাই। প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, রাজনীতি হোক, তার মধ্যে পেশেন্স, প্রথম গুণ থাকতে হবে, পেশেন্স থাকতে হবে ব্যক্তির মধ্যে, সংস্থার মধ্যে। আমি যাবো কখনই সেটা হতে হবে, তো ও কোনদিন সাকসেসফুল মিডিয়াম্যান হতেই পারবে না, নেভার। কোন পলিটিশিয়ান যদি ভাবে আমি তো মুখ্যমন্ত্রী, আমি এখন বলেছি এটাই হতে হবে,
তো বেশি দিনের মুখ্যমন্ত্রী থাকতে পারবে। ব্যবস্থা আছে, সিস্টেম আছে, আইন আছে, কানুন আছে। বলার পর চিফ সেক্রেটারি তার টিম থাকে, সেটা মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন সেটা সঠিক কিনা, এটা লফুল কিভাবে করতে হবে, তার মধ্যে কি কি ধারা আনতে হবে, সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন আছে কিনা, হাইকোর্টের কোনো গাইডলাইন আছে কিনা, ভারতের সংবিধানের গাইডলাইনের অনুসারে ওনার বক্তব্যটা তৈরি করা হচ্ছে কিনা, এই সবগুলো দেখার পর যখন কোন ডিসিশন সামনে আসে তখনই কি সেই ডিসিশন সাকসেসফুল হয়। যদি কেউ ভাবি যে না আমি যা বলবো তাই হবে, এটা এখন একতন্ত্র, দুনিয়াতে এখন একতন্ত্রের স্থান নেই। আর কোন দক্ষ সাংবাদিক, কোন দক্ষ ইলেকট্রনিক্স মিডিয়া হাউস, কোন প্রিন্ট হাউস বা কোন দক্ষ রাজনীতিবিদ যখন সূর্যের উপরে গ্রহণ লাগতে পারে কিন্তু তাকে ঢাকতে পারে না, গ্রহণ হতে পারে কিন্তু ঢাকা কঠিন। তো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা কাজ করি, চাই রাজনীতি হোক আর সাংবাদিক জগতে, সাকসেস আপনি আপনার হাউসে এসে বসে দেবে। আমরা অনেক সময় দোষারোপ করি আমার হাউসটাকে ডাউন করে দিয়ে চলুন। কাউর হাউস কেউ ডাউন করতে পারে না, কাউর রাজনীতি কেউ ডাউন করতে পারে না। কংগ্রেসের রাজনীতি রাহুল গান্ধী আর পুংহি ডাউন করে, মোদি করে না। কোন মিডিয়া হাউস যদি ডুবে যায় তার জন্য কোন রাজনীতিবিদ করতে পারবে না, খুদ দায়ী থাকবে তার জন্য, কারণ খুদ সেই রণকৌশল নিয়েছে, রণনীতি নিয়েছে। আর এমনিতেও প্রত্যেক মানুষের, প্রত্যেক হাউসের একটা স্বভাব থাকা উচিত বা থাকে। আমি বিপ্লব দেব 4 বছর যাবৎ আপনারা দেখছেন রাজনীতিতে, জানে জানে প্রত্যেকে কিন্তু আমার একটা স্বভাব বোঝে, জানে। আর ওই স্বভাব সিদ্ধ আদত কায়দাতেই আমি আমার দৈনন্দিন জীবন, রাজনীতি আর রাষ্ট্রনীতি সেই কর্মযোগে থাকি। হঠাৎ করে যখন স্বভাব চেঞ্জ হয় তখন মানুষ ভাবে বিপ্লব দেব নটঙ্কি করতেছে, কিন্তু উনি তো এমন না, উনি তো এভাবে প্রতিক্রিয়া দেন না, উনি তো এভাবে কথা বলেন না, আজকে কেন মনে পড়ছে কারণ নেই। আমার যে স্বভাব সিদ্ধ, যেই ধারায় আমি চলছি, নদী যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই গতি তৈরি হবে আর সেভাবেই যেতে হবে। আর আমার স্বভাবের বাইরে আমার মিডিয়া হাউসের একটা টেস্ট আছে, মিডিয়া হাউসের একটা স্বভাব তৈরি হয়, সেই দিশাতে চলছে, হঠাৎ করে ব্রেক দেবো আর অন্য দিশাতে চলা শুরু করবো, তো বিনাশ 100% বিনাশ। যেমন ত্রিপুরাতে আমাদের বিরোধী পার্টির একটা মুখপাত্র আছে, আমি করি, কিন্তু এটার একটা টেস্ট আছে, এটা কি লিখবে। আমি 2015-তে এসেছি, যেমন লিখছে এখন তেমনই লেখে। তো তার মধ্যে তার একটা বিশ্বসনীয়তা আছে যে এটা এটাই লিখবে, এটা থেকে এটাই পাবো, তৈরি করে রেখেছি।
কারণ পার্টি মুখপাত্র তো এইভাবেই হবে, এমনই লিখবে। ও তার মধ্যে যদি দেখি পত্রতে বিপ্লব দেব জিন্দাবাদ, বিপ্লব দেব মহান কাজ করছে, তো আমি ভাববো মাত্রে মানুষ যেও করবে তার আপনি কি হয়েছে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই যে প্রথম পেজে 2 দিন আইতেছে যে মুখ্যমন্ত্রীর একদম নিষ্ঠা ফুলঝুরি চলতেছে, তো যারা সেই পত্র সেই পত্রের পাঠক তাদের অনেকে জ্বর উঠে যাবে। দেখি কারণ কি তার একটা স্বাদ তৈরি হয়েছে, সবাই জানে এটা টক, হঠাৎ করে চিনি ডাইলা দিছে 2 কিলো, তো লোক তখন ভাববে এই চিনিটা কি আসলে চিনি না এটার মধ্যে অনেক কিছু মিক্স আছে। একবার ফরেন্সিক যাঞ্চ করে একবার ডেরে ফোন করবো, এমন করবো, দেখ আসলে ওই পত্রিকা না এটা কি অন্য কেউ আমার সাথে বাড়িতে দেখেছে। প্রশ্ন এই কারণে আমি বলি না আপনারা এই ধরনের করেন, কিন্তু আমি বলবো মিডিয়াতে নিজেকে দীর্ঘদিন ধরে রাখার জন্য একটা নিজের ব্যক্তিত্ব বা নিজের হাউসের ব্যক্তিত্ব, নিজের হাউসের টেস্ট সেটা তৈরি করতে হয়। সেটা যদি কন্টিনিউশনে একই ধরনের থাকে তো যাকে কোনদিন আকাশ ছোঁয়া পর্যন্ত চলে যায়। আর যদি বারবার চেঞ্জ করে আর যদি ফলো আপ না করা হয় সেই নিউজে, তো মানুষ বুঝে যায়। কালকে দেখলাম যে দুয়ারে আজকাল করবেন না, তেনের মতো লোক নাই, কি ব্যাপার, হয়তো বা দেখার জন্য একটু দেখবে। पब्लिक सब कुछ जानता है, हम लोगों को गलतफहमी हो जाता है जो আমরা বুঝি সবচেয়ে বেশি বুঝি, ऐसा नहीं। আমি রাজনীতি করি এতটা তো শিখেছি, সামনে যারা বসে আছে, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, এরা কি চাইছে সেটা যদি আমি না বলতে পারি, সেটা যদি আমি না বুঝি, তো আমি রাজনীতিতে পরিপক্ক ব্যক্তিত্ব কোন সময় তৈরি করতে পারবো না। আমি কি বুঝেছি সেটা থপে দেব, পাবলিক মানে না। তার জন্য প্রত্যেকটি মিডিয়া হাউসের কাছে আমার নিবেদন থাকবে, অ্যাক্রেডিটেশন কার্ড এসেছে, জ্যাকেট এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে, এগুলো তো প্রসেস চলতে থাকবে। আর জীবনে অর্থের প্রয়োজন আছে, পরিবার চালাতে হবে, হাউসের সবাইকে স্যালারি দিতে হবে, এগুলো তো লাগবে। পারদর্শী মতের সঙ্গে পারদর্শী হাউস তৈরি করা, তার বিশ্বাস মানে তা তৈরি করা, যেটা যখন তৈরি হয়েছিল তার স্বাদ এমন ছিল, এভাবে চলছে, আজও এভাবেই চলছে। গ্রাহক বাড়বে, টিআরপি বাড়বে, লোক দেখবে, আপনার হাউসের আর্থিক উপার্জন বাড়বে। অনেক সময় কাউ মাঝে ফোনও করবে, আরে তোমার একটু সাহায্য করাম, এই নিউজটা দেখা दो, তার একটু वो गलतफहमी है, आपके न्यूज दिखाने से वो उस व्यक्ति को कोई फर्क नहीं पड़ता, कोई फर्क नहीं पड़ता। কারণ কি ইয়েলো জার্নালিজম যদি মানুষ না বুঝতো, যদি আমরা না বুঝতাম, তাহলে নামকরণ কে করলো? আমরাই তো করেছি। আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি কোন নিউজটা ঠিক, কোন নিউজটা ব্যাঠিক, প্রত্যেকটা পাঠক সেটা জানে, প্রত্যেকটা পাঠক। কিন্তু মজা নেওয়ার জন্য দেখছো হেমনামেট লেখছে দিল, তো वो भी मजा लेता है, उसको ही पता है गलत है।
দিলাম তো একটু তারে, আবার ফোন করবো, ফোন করে দেখেছো একটু দিলাম। বন্ধুরা, রাজনীতিবিদ দিয়েও যেমন চ্যানেল হয় না, और চ্যানেল দিয়েও রাজনীতিবিদ তৈরি হতে পারে না। লিডারশিপ কোন চ্যানেল তৈরি করে দিতে পারবে না, আর কোন রাজনীতিবিদও কোন চ্যানেলের অস্তিত্ব তৈরি করে দিতে পারে না। কে তৈরি করবে অস্তিত্ব? পাবলিক। আপনাদের সঙ্গে আমাদের একটা মিল আছে, আমাদেরকেও পাবলিক তৈরি করে, মিডিয়া হাউসগুলোকেও পাবলিক তৈরি করে, এই জায়গাটা মিল আছে। বাই দ্য পিপল, সাংবাদিকের যে জীবন বাই দ্য পিপল, তার উপরে নির্ভর করে, মানুষের উপরে। যারা পলিটিশিয়ান তাদেরও নির্ভর বাই দ্য পিপল। তো আমি আশা করি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা যে সংবাদ পরিবেশন করব, তার মধ্যে বাস্তববাদী ও যার মধ্যে মানুষ ভবিষ্যৎ দেখে, বর্তমানকে বোঝে, ও যেগুলো সুদূর প্রসারী, এগুলোকে নিয়ে চলা। মির্চ মশলাওয়ালা যে সংবাদ, ঠিক আছে করুন, একটু এন্টারটেনমেন্ট করতে হয়, এন্টারটেনমেন্ট। মির্চ মশলাওয়ালা খবর মানুষ দেখে, বড় বড় চ্যানেল দেখা। কারণ তাত্ত্বিকতা, ডেটা, ইকোনমি, গ্রোথ, এগুলো সবসময় ভালো লাগে না। সারাদিন আমি ইকোনমি করতে, ব্যবসা বাণিজ্যের খবর নিতে থাকবো, তো লোক দেখতে চায়। কোন একটা পলিটিশিয়ান বা কোনো ব্যক্তি কোনো জায়গায় একটা কিছু বলে দিয়েছে, তো তাকে একটু দেখানো। দেখানোর সময় সেও জানে, সংবাদ মাধ্যমও জানে যে বেসলেস খবর। मजा ले रहा है। देखा उसमें सेव आ सकते, वो क्या बोल रहा है? पॉलिटिशियन ऐसा बोलता है क्या? पागल हो गए इसके। तो वो 3 बार देखा, कारण की पब्लिक को देखते साथ, अरे की जाए राहुल गांधी बोले की कोई से जहरे বাইরে কোনো মুহূর্তে কিছু করে, তো ওই দিন আমি কাউকে বলেছি, আর এটা তো প্রমাণিত, ও যতদিন রাহুল গান্ধী আছে ততদিন আর বিজেপির কোনো চিন্তা করার দরকার নেই। ও अपने हाथ पे আমাদের সরকারকে বসিয়ে রাখে। ওই ব্যক্তি ফেলুন কেন? স্থায়িত্ব নেই। খুলে দেখুন আজ থেকে 3 বছর আগে কি বলেছে, কি নিয়ে নেমেছে, ওই ট্র্যাকে নেই। কখন কি বলবে, কেউ এসে কোনদিন সীতারাম বাবু এনে কিছু দিয়ে দেবে, কোনদিন ওই বাবু এনে কিছু দিয়ে দেবে, সেগুলো বলে। আর মোদি যখন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, যেই মোদির টেস্ট, যেই মোদির নমুনা, যেই মোদির রণকৌশল, যেই রণনীতি, ঠিক সেই মাস পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে টিম ছিল তার মধ্যে পিএম ওয়ার্কের সামান্য অ্যাড হয়েছে। যেভাবে তিনি মুখ্যমন্ত্রিত্ব কালে এক মুখ্যমন্ত্রী যেভাবে পরিচালনা করতেন রাজ্যকে, ঠিক প্রধানমন্ত্রী হওয়ার পর সেই দিশাতেই মোদি কাজ করছেন। কোনো পরিবর্তন নেই। তার জন্য মোদিজির নেতৃত্বকে পুরো দুনিয়া মেনে নিয়েছে। স্থায়িত্ব হ্যাঁ, স্টেবল হ্যাঁ। ব্যক্তি যেদিন থেকে শুরুয়াত করেছে, যে মিশন নিয়েছে, যে বিধান নিয়েছে, যে মানসিকতা নিয়েছে, কন্টিনিউশন সেই জায়গাতে বলছে सबका साथ सबका विकास, तो सबका साथ सबका विकास एवरीवेयर, एवरी सेक्टर দেখিয়ে দিয়েছে, প্রমাণিত
করে দিয়েছে। জাত পাত পন্থ 2019 ইলেকশনে পরাজিত হয়ে গেছে। কেন? স্টেবিলিটি, सही सोच, सही दिशा, सही मंत्र और सही ट्रैक। सक्सेस এমনি আসে না বন্ধু। আমরা কঠিন জায়গায় আছি। আমাদের কালকে কি হবে কেউ লিখে বেরোয় না। সাংবাদিকতা করার জন্য বেরোবো, অমরপুর যাবো, বর্মরাতে যাবো, ছাব্রমা যাবো, কোনো স্থিরতা নেই। কিন্তু কেউ যদি কোনো এলডি ক্লার্ক কোন জায়গায় চাকরি করে, তো যে জায়গায় পোস্টিং হয়েছে সবাই জানে যে সকালবেলা বেরোবে, ওই অফিসে যাবে, 8 ঘন্টা কাজ করবে, ওই অফিস থেকে বেরোবে। পত্রকারদের এমন হয়, এখন এখানে আমার রেকর্ডিং করছে, হঠাৎ করে ওখানে একটা দেখবে হোয়াটসঅ্যাপে ওখানে একটা কার্যক্রম হচ্ছে, দৌড়ে আবার ওখানে চলে যাবে। কোনো প্ল্যানিং ছাড়া অন্যের প্ল্যানে চলতে হয়। পলিটিশিয়ানদের যেন অন্যের প্ল্যানে চলতে হয়। বলি স্যার আপনি কি প্ল্যান করেন না? করি, কিন্তু তারপর ওই প্ল্যানে আমি চলতে পারি না। কারণ আমার হয়তো বা প্ল্যান করে রেখেছে যে 5টার সময় আমার ক্যাবিনেট সেক্রেটারি হবে। এর চাইতে বড় তো মিটিং হতে পারে না একটা মুখ্যমন্ত্রীর জন্য। 5টার সময় ক্যাবিনেট মিটিং হবে, ও দেখা গেল সাইক্লোন এসেছে 5টার সময় আগরতলাতে, পুরো আগরতলা মানে 5টি ঘর ভেঙে পড়ে গেছে। আমি ক্যাবিনেট মিটিং করবো, নেবার আমি ওই বাড়ি ঘরটির কাছে যাবো, লোকসান কি হয়েছে সেখানে থাকবো, ক্যাবিনেট মিটিং ক্যান্সেল করে দেবো। কিন্তু যে কোনো ক্লারিক্যালে চাকরি করে, তাকে যদি বলে ক্যাবিনেট মিটিং 5টার সময় আছে, তার বাড়ির সামনে যে 3টে ঘর ভেঙে গেছে, সে সেই বাড়ি ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, সে জানবে ক্যাবিনেট সেক্রেটারি মিটিং আমার টাইপ করে দিতে হবে, সে অফিসে চলে যাবে। এই দুইটা মেইন পলিটিশিয়ান এবং সাংবাদিকদের মধ্যে আছে। অন্য আমাদের জীবনশৈলী যেমন জীবন রেখা তৈরি করি, আমরা আমাদের নিজের জীবনের রুটিন তৈরি করতে পারি। মানুষ আমাদের জীবন শৈলী রুটিন তৈরি করে, প্রতিদিন পরিবর্তিত হয়েছে, ও তার মধ্যে কাজ করে নিজেদের পারদর্শিতার সঙ্গে স্থায়িত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। আর যদি স্থায়িত্বের সঙ্গে, স্থায়ী মতামতের সঙ্গে, স্থায়ী টেস্টের সঙ্গে যদি এগিয়ে যেতে হয়, এগিয়ে যেতে পারি, তবেই আমার হাউস সাকসেসফুল হবে। আর তারপর আপনি লক্ষ্মী আপনার ঘরে আসবে। লক্ষ্মী চঞ্চলা এমনিতে আপনার হাউসে বললেই চলে আসবে, আপনার ক্রিয়া কৌশলের মাধ্যমে আপনার কাছে আসবে। তাই বন্ধুরা, সংবাদ পরিবেশন করুন, সোসাইটির সমস্ত খবরাখবর নিয়ে আসুন, তার মধ্যে স্বচ্ছতা, স্বনির্ভরতা, স্বাভিমানী, যে 3 শব্দ বললাম, প্রত্যেকটি সংবাদের মধ্যে যাতে তা পরিবেশিত হয়। হাউস হোক না, এখন 48টা কাছাকাছি প্রায় ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আছে, 90টা হয়ে যাক, 900 হয়ে যাক, कोई फर्क नहीं पड़ता। আপনার ব্যক্তিত্ব, আপনার হাউসের কর্তৃত্ব, কার্যকলাপ সবকিছুকে পরাজিত করে উপর ওঠে। রাজনীতি তো তেমন। ভারতীয় রাজনীতিতে মোদী সেন্ট্রাল রাজনীতিতে আসার হবে না। বহু লোকের ফৌজ বানিয়েছিল এরা এবং প্রধানমন্ত্রী, কারণ মোদীজি তো রাজ্যে রাজনীতি করছে, তো এই লোকগুলো প্রধানমন্ত্রী হতে পারে, এমনটা হয়। ত্রিপুরা তো এমন হয়েছে,
যাদের পরিকল্পনা কল্পনা প্ল্যান সবকিছু তলিয়ে গেছে। আমার মূল বিরোধী পার্টি তাদের কোনো ব্যক্তির আমি বিরোধ করি না, আমি সেই সোচের বিরোধিতা করেছি। কারণ সেই সোচ ত্রিপুরাকে ডেভেলপমেন্ট এনে দিতে পারেনি। আজও ডেভেলপমেন্টের সোচ নেই। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে কি কি পলিসি নিতে হবে, কি কি করতে হবে, তার জন্য পরিকল্পনা করা, তার জন্য কোশিশ করা, কোশিশই সাকসেস এনে দেয়। বন্ধুরা, আমি 2 বছরের উপর হলো সরকার চালাচ্ছি। আমি আমার মূল বিরোধী পার্টির কাছ থেকে কোথাও কোন জায়গাতে ত্রিপুরাকে কোন সেক্টরে স্বনির্ভর করা, বড় করা, সাকসেসফুল করা, তার জন্য কোন যোজনা এক বুঁদ এক লাইনও শুনিনি। যদি আপনারা একটু শুনে থাকেন তো আমাকে দিলে আমি ধন্য হয়ে যাব। আর আমি 100% শিওর কোন মিডিয়া হাউস, কোন সোশ্যাল মিডিয়ার কাছে এক লাইন পাবেন না, এক লাইন। কিন্তু আমিও রাজনীতি করেছি এই রাজ্যের মধ্যে, অপোজিশন তুলে ধরবেন, আপনাদের কাছে রেকর্ডিং আছে যে ত্রিপুরা ন্যাশনাল হাইওয়ে যখন বন্ধ হয়ে যায় বর্ষার সঙ্গে, তখন আমি কোন এক পার্টির প্রেসিডেন্ট গিয়ে নীতিন গডকরির কাছে বসে গেছি, গিয়ে রাউট কর দো। আসামের মুখ্যমন্ত্রীর কাছে দিল্লি থেকে সিধা ওনার কাছে পৌঁছে গেছি। সকালবেলা উনি পুজো করছেন, আমি বসে আছি, পূজা খতম করো দাদা, এই রোডটা কমপ্লিট করে দেন ত্রিপুরা রাখলে। শুধু তা নয়, ত্রিপুরার তৎকালীন এমপিরা যদি কোনো কাজ করতে চাইছেন, কাজ হচ্ছে না, আমি যদি শুনেছি, তো তাদেরকে নিয়েও গিয়ে মন্ত্রীর সঙ্গে বসে গেছি, ত্রিপুরার জন্য এসে এই কাজটা করে দিই। বন্ধুরা, উংলি তোলার সময় আগে নিজে সেই কাজটা করে দিতে হবে, তবেই অন্যের দিকে উংলি তোলা। ত্রিপুরাতে ট্রেন আসো, প্রথম নর্থ ইস্ট এক্সপ্রেস ত্রিপুরাতে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যে আসবে, তার জন্য বারবার তৎকালীন রেলমন্ত্রীর কাছে যাওয়া। পুরনো রাজ্য সরকার তার জন্য কাজ করে নেই, সেটা বলুন না। অপোজিশনে কিভাবে সকারাত্মক কাজ ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরার ভবিষ্যতের জন্য এই কাজগুলো আমরা করেছি, তাতে হাত পাঠিয়েছি। ও ট্রেনের নাম পর্যন্ত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নামকরণ পর্যন্ত নিয়ে এসেছি। আমাকে তৎকালীন সময় রেলমন্ত্রীর যে ওয়েসি উনি বলছিলেন যে নেই, এটা তো ধার্মিক নাম হয়ে যাবে, এখন আর সেগুলো হয় না। আমি তখন ওনাকে বলেছি, एक काम करिए, पहले पूरी एक्सप्रेस का नाम चेंज कर दीजिए, जगन्नाथ एक्सप्रेस का नाम चेंज कर दीजिए, कामाख्या एक्सप्रेस का नाम चेंज कर दीजिए। जब हम एक नाम धनाधन बोलছি, তারপর नहीं सर ठीक है कोई बात नहीं, इसको नाम लिख दिया। 3 বড় উদাহরণ আপনাদের সামনে প্রস্তুত করেছি, एक रेलवे, एक लाइफलाइन, और तीसरा त्रिपुरा जे कोनो डेवलपमेंट है
তার মধ্যে তিসরা বড় হচ্ছে উজ্জ্বলা যোজনা সঠিক প্রয়োগ। ধর্মেন্দ্র প্রধান जी के এনে ত্রিপুরাতে এই রবীন্দ্র ভবনে কার্যক্রম করে তার শুরুয়াত। তার আগে মাত্র 7,000 কানেকশন এক বছরে। আমরা প্রেসার করার পর 34,000-এ পৌঁছেছে, কারণ তৎকালীন সরকার, তার মধ্যে মোদির ছবি আছে বলে গ্যাস এজেন্সিগুলোকে ধমকানো হচ্ছিল যে এগুলো যাতে মানুষের কাছে না দেওয়া হয়। বন্ধু, এইভাবে এমনিতে পরিবর্তন হয়নি। মানুষ এগুলো দেখেছে, প্রত্যক্ষ করেছে। যারা এই দলের লোকগুলো ত্রিপুরা ডেভেলপমেন্ট চাইছে, তখন সিপিএম থেকে বড় মাত্রা বেরিয়ে বন্ধুরা পাশে দাঁড়িয়েছে। হয়তো মিছিলে আসতে পারেনি, গিয়ে ইভিএম মেশিনে বটন দাবিয়ে দিয়েছে। কিন্তু আজ যখন হলদিয়া থেকে জাহাজ চলে ও ত্রিপুরার উদ্দেশ্যে চিটাগাঙ্গের দিকে চলে আসছে, তার বিষয়ে একবারও বলে, একবারও ছবি সেই পত্রিকা উঠে না। সুনামতে জেটি তৈরি হয়ে গেছে, তো 21 দিনে তৈরি হয়ে গেছে জেটি, তার হেডলাইন হয় না। বারাণসী থেকে জাহাজ চলবে, ছোট জাহাজ, সুনামরাতে আসবে, ত্রিপুরা থেকে মালপত্র উত্তর ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে চলে যাবে। একবারও তার আলোচনা হয় না। বন্ধুরা, এক দিনের জন্য এক লাইন নেই যে ত্রিপুরার ভবিষ্যতের জন্য কি চিন্তা করেছে, কোন না। আমরা 40টা বছর ত্রিপুরার সঙ্গে অন্যায় হয়েছে। আমি তো সগর্বে বলতে পারি, সগর্বে, যে ত্রিপুরাতে 37 লক্ষ যে মানুষ আছে, তার মধ্যে যে জুনুন রয়েছে, যে পারদর্শিতা, রণকৌশল রয়েছে আম আদমির মধ্যে, তার পরিণাম ত্রিপুরার বাতাসে, আকাশে প্রবহমান রয়েছে। আমি তো এটাও বলি, শুরুয়াত করেছি, যতদিন থাকবো আমি জীবিত, ততদিন আমি যেই দলে, যেই পার্টিতে আছি, সেই সরকার এখানে থাকবে, আর আমিও থাকবো, ত্রিপুরার জন্য কাজ করব। আর যদি মৃত্যু হয়ে যায়, একদিন না একদিন তো মরবো, তো তার জন্য পূর্বজনের জন্য স্মৃতি বর্ণ লাগিয়ে দিয়েছি। সেখানে ত্রিপুরার প্রত্যেকটি ব্যক্তির মৃত্যুর পর গিয়ে তার পূর্বজদের নামে গাছ লাগানো যায়, তার ব্যবস্থা আছে, তার কিউআর কোড দেওয়া হয়েছে। দুনিয়াতে যেখানে থেকেই আপনি 300 টাকা বুকিং করে অনলাইনে সেখানে গাছ লাগাতে পারবেন, আর সেই গাছ কতটা বড় হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। আর মৃত্যুর পরও এই গাছ হয়ে ত্রিপুরার মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য বিপ্লবীতে বসে থাকবে। কারণ কি, 37 লক্ষ ত্রিপুরাবাসী খুব কম সময় আমাকে যা দিয়েছে, আমাকে সেটাকে ফেরত দিতে হবে বন্ধুরা। তার জন্য সারা জীবন তো আমার থাকবেই, আর মৃত্যুর পরও সেই স্মৃতি মনেই থাকবো, গাছ হয়ে ত্রিপুরার মানুষকে অক্সিজেন দেব। আর আমি আপনাদেরকে বলবো, ওই দিশাতে আপনারা কাজ করুন, তো ত্রিপুরা মিডিয়া এক নতুন দিশা নিয়ে চলবে, সকারাত্মক মানসিকতা। কিছু কিছু খাট্টা মিথ্যা লাগাই, না হলে আবার হাউস চলবে।
जो खट्टा मीठा इतना नहीं लगाइए जो आपका टीआरपी खत्म हो जाए। আর তারপর দোষ দেবেন আর এই সেবকদের কারণে ডুবে গেছে, একে উপায়ের কারণে ডুবে গেছে না, কেউ কারণে কেউ ডুবে না, নিজের কারণে নিজে ডুবে। এই বাক্যগুলো যদি আমাদের জীবনে আমরা লাগু করতে পারি, আমি আশা করি নিজের হাউসকে তো এস্টাবলিশ করবই, তার সঙ্গে সঙ্গে মানুষের রোজগার দেওয়ার ব্যবস্থা করতে পারবো। ত্রিপুরার যে সুন্দর একটা মানসিকতা তৈরি হয়েছে সেটাকেও দুনিয়ার সামনে তুলে ধরতে পারবো। যেমন আমরা যদি পাঞ্জাবের মানুষের বিষয়ে কথা হয় তো একটা বলি কি, पंजाबी सरदार, अरे बाप रे सरदार तो किसको डरता ही नहीं, उनका दिमाग कम होता है किंतु ताकत बहुत होता है, और उनको ताकत से जीता नहीं जा सकता, उनको प्रेम से जीता जा सकता है। कहावत जो मैंने कहा सही है क्या नहीं? ऐसे ही हरियाणा में জাত প্রচুর আছে, তো হরিয়ানায় জাটাদের বিষয় বলে জাটাদের উপর দিমাগ কম থাকে কিন্তু হৃষ্টপুষ্ট। पंगा যদি জাটের সঙ্গে নেয় तो घर से बंधु निकल के जाता है। बंगाल বাঙালি বলে এদের সঙ্গে বুদ্ধিতে पंगा না, বাঙালিদের একটা পরিচয় আছে পুরো ভারতবর্ষের মধ্যে কি পুরো বুদ্ধিমান, দিমাগের খান। প্রত্যেক জাতি, প্রত্যেক ব্যবস্থা, প্রত্যেক কোণা একটা আলাদা আলাদা পরিচিতি আছে, এটাই বাস্তব। ওর বাস্তবটাকে নিয়ে এগিয়ে চলতে হয়। আমি আশা করি আপনাদের এই সেমিনার সাকসেসফুল হবে, আপনারা এই এক নতুন দিশা আর নতুন উদ্যম নিয়ে নিজের নিজের হাউসকে শক্তিশালী করবেন, ত্রিপুরার আকাশ বাতাসকেও শক্তিশালী করবেন, ত্রিপুরার মানুষের মানসিকতাটা বোঝে সেভাবে সংবাদ পরিবেশন করবেন। এবং আমরাও যারা রাজনীতিতে রয়েছি বা সরকারে রয়েছি, আমাদেরও দায়িত্ব মানুষের মানসিকতা বোঝে, পজিটিভিটি বুঝে এবং সমাজকে সঙ্গে নিয়ে সমাজের সঙ্গে এক মিলন রেখে সরকার পরিচালনা সেই দিশাতে সরকার কাজ করছে। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।